আজকে 24শে জানুয়ারি, 1 জানুয়ারি থেকে কলকাতা মেডিকেলে ডিজিটাল এক্স-রে বন্ধ। 24 দিন হয়ে গেল ডিজিটাল এক্স-রে বন্ধ। রোগীদের হয়রানি কেন বন্ধ সবেতে আসবো, কিন্তু রোগীরা কি বলছেন আগে দেখি। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর ব্যথা হয়ে যাচ্ছে, লাইনের পর লাইন। সকাল 8টার সময় এসেছেন, এখন বেলা 2টো বাজে। দেখি যখন হয় তখন। বাড়ি তো কাছে না, অনেকটাই দূরে, আর রোজ রোজ তো আসা সম্ভব না, সবারই কাজ থাকে। এত ঘন্টা কেটে গেল, এখনো পর্যন্ত এক্সরে করতে পারেননি। আদৌ করতে পারবেন কিনা তাও জানেন না। না, 9টার সময় দিয়ে আসলাম, স্যার 2টো বেজে গেল, কাজ ফাজ বন্ধ করে আমি এটাই কাজ করাতে আসলাম। একদিনে ছুটি করলে 200 টাকা 300 টাকা ইনকাম হয় স্যার, কেটে যায়। বাচ্চা আমার মানুষ কী করে খাবে? আজকে এক্সরে করতে এসেছিলাম, প্রথমে ওইখানে পাঠালো 3 নম্বর গেটে 1 নম্বর কাউন্টারে, ওইখানে লাইন দিলাম, দিয়ে ওইখান থেকে আবার বললো যে ইডেন বিল্ডিংয়ে যান। ইডেন বিল্ডিং থেকে বলছে যে সুপারের সই করে আপনি টপিক্যালে যান। তো এই করছি, খালি এদিক থেকে ওইদিক দৌড়াচ্ছি, ওদিক থেকে ওইদিক, ওইদিক থেকে ওইদিক। কী করে বুঝবো কোনটা খারাপ কোনটা ভালো? এবার আমাদেরকে তো যেখানে বলছে যেতে আমরা সেইখানে দৌড়াচ্ছি, পেশেন্টকে নিয়ে ছুটে 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 এইদিকে, ছুটে 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 ওইদিকে। রোগীদের অবস্থা, রোগীর আত্মীয়দের অবস্থা অনেকটা পিং পং বলের মতো। এবার দেখুন, এই যে রোগীরা কোনো রকমে এই যে দেওয়া হচ্ছে কাগজ, সুপারের সই করা, তারপরে এক্সরে করতে হচ্ছে। কেন ডিজিটাল এক্সরে এতদিন ধরে বন্ধ? সরাসরি চলে যাব প্রতিনিধি অভিজিতের কাছে। অভিজিৎ, কি কারণ কি? অয়ন, এখানে হাসপাতাল কর্তৃপক্ষ যেটা জানাচ্ছে যে সংস্থার সঙ্গে পিপিপি মডেলে এই যে ডিজিটাল এক্সরে পরিষেবা দেওয়া হতো, সেই সংস্থার বরাত শেষ হয়ে গেছে। আচ্ছা। নতুন সংস্থা তারা এই ডিজিটাল পরিষেবা দেবে, টেন্ডার প্রক্রিয়া হয়ে গেছে এবং নতুন করে বসাতে হবে, এর জন্য একটু সময় লাগে। এবং সেই সময়টা কতদিন, যে আরও 2 মাস লাগবে, অর্থাৎ মোট 3 মাস। কিন্তু আমরা বলছি যে আরও সময় বেশি লাগবে। কারণ আরও সময় বেশি লাগবে কেন? অ্যাটমিক এনার্জি বোর্ডের একটা পারমিশন লাগে এই ডিজিটাল এক্সরে পরিষেবা বসাতে গেলে, এবং সেটা করতে গেলে কিন্তু আরও সময় সাপেক্ষ। এবং যে কারণে রোগীদের এই রকম ভয়ানক অবস্থা হচ্ছে। একটা এক্সরে করতে এসে যদি একজন রোগীকে ডিপার্টমেন্ট থেকে এক ডিপার্টমেন্টে ঘুরতে হয়, এবং তারপরে এই মেডিকেল কলেজে না করে তাকে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, এই মেডিকেল কলেজের বাইরে, সেখানে যেতে হয়, ভাবুন কি অবস্থা। একেবারে গোটা দিনের জন্য তো নষ্ট হচ্ছে গোটা দিন। সুপার কি বলছেন একবার দেখাবো, তারপরে আবার অভিজিতের কাছে যাব। পুরনো ভেন্ডার যিনি ছিলেন তার সময় পেরিয়ে গেছে, নতুন ভেন্ডার এটা পেয়েছেন, স্বাস্থ্য ভবন থেকে টেন্ডার হয়েছে। এবার আমাদের দায়িত্ব হচ্ছে নতুন ভেন্ডারকে জায়গাটা তুলে দেওয়া, তার প্রসেস চলছে, রোগীদের যাতে কোনো অসুবিধা না হয়। সেই জন্য ফর দ্য টাইম বিং, যে 2-3 মাস যে সময়টা বন্ধ থাকবে, সেই সময়টায় স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের সাথে আমাদের একটা কথা হয়েছে, সেই মতো স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে গেলেই করে দেবে। সেখানে ম্যান পাওয়ার বাড়িয়ে দেওয়া হয়েছে। পরিষেবার বড় কোনো তারতম্য হচ্ছে না বা হবে, আশা করা যায় এখনো 2 মাস সময় লাগবে। অভিজিতের কাছে যাবো। অভিজিৎ, সুপার তো বলছেন পরিষেবার কোনো তারতম্য হচ্ছে না, তাহলে তো রোগী হয়রানির কোনো মানে নেই, সুপার যেটা বলছেন। আর এটা কি দ্রুত করা যেত আরো? দেখো অয়ন, নিঃসন্দেহে এটা যদি আরও আগে থেকে যে সংস্থার সঙ্গে মেদিনীপুরের যে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার যারা এই ডিজিটাল পরিষেবা চালাতো, তাদের যে শেষ হয়ে যাচ্ছে তাদের বরাত, সেটা নিশ্চয়ই আগে থেকে হাসপাতাল কর্তৃপক্ষ জানতো। এবং তার ফলে আগে থেকে যদি এই ব্যবস্থাটা নেওয়া হতো, তাহলে অবশ্যই নতুন সংস্থা তাদের টেন্ডার দেওয়া বা গোটা প্রক্রিয়া শেষ করতে হয়তো 10 থেকে 15 দিন লাগতে পারতো। কিন্তু 3-4 মাস বা 6 মাস হয়ে যাবে, এটা কিন্তু কোনো মতেই কাম্য ছিল না। এবং এই রোগীদের কথা কে ভাবে? এবং সরকার থেকে যেখানে সমস্ত রকম, স্বাস্থ্য দপ্তর থেকে যেখানে সমস্ত রকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, সেখানে কেন হাসপাতাল কর্তৃপক্ষ? একেবারে টেন্ডার যখন শেষ হয়ে যাচ্ছে, জানা কথাই টেন্ডার শেষ হয়ে যাবে হয় 1 জানুয়ারি, নয় 31শে ডিসেম্বর। তার আগে আরো 1 মাস আগে থেকে উদ্যোগ নেওয়া দরকার ছিল, এবং তাহলে রোগীর পরিজনরা এরকম হয়রানির শিকার হতেন না। যতই বলুন সুপার যে তারতম্য বেশি হচ্ছে না। এখানে কলকাতা মেডিকেল কলেজে রোগীদের হয়রানি হচ্ছে, রোগীরা একদম পর্যুদস্ত হচ্ছেন। আর এখানে দেখুন, রোগীরাই ডাক্তারদেরকে পেটাচ্ছেন। রোগীরা, এটা বর্ধমান অনাময় হাসপাতাল, একেবারে হামলা চলল, ভয়ঙ্কর হামলা। শুধু ডাক্তাররা নন, পুলিশ কর্মীদের ওপরে, উর্দিধারীদের ওপরেও হামলা। গতকাল রণক্ষেত্র হাসপাতাল চত্বর,
ডাক্তাররা স্টেথো নিয়ে থাকেন, কোনো অস্ত্র নিয়ে থাকেন না, আর তাদের ওপরে দাদাগিরি, তাদের ওপরে হামলা করতে খুব সহজ। রোগীর পরিজনদের হাতে আক্রান্ত ডাক্তার, পুলিশও, আর সেখানে এই কাণ্ডে 9 জন অভিযুক্তকে গ্রেফতার করা হলো। কথা বলবো প্রতিনিধি শরদিন্দুর সঙ্গে। শরদিন্দু, এরা কারা, কোথাকার বাসিন্দা? দেখো আনন্দা, এরা চিকিৎসায় যে গাফিলতি হয়েছিল বা দেরি হয়েছিল এমনটাও কোনো ব্যাপার নয়। চিকিৎসা চলছিল এবং তখনই এই যে শক্তিগড়ের স্বস্তিপল্লী এলাকার এই যে যুবক এবং তারা পিকনিকে গিয়েছিল এবং পিকনিকে গিয়ে তারা নাচছিল এবং সেই সময় পড়ে গিয়ে পায়ে চোট পায়। তাদেরই একজনকে নিয়ে আসা হয়েছিল, প্লাস্টার হবে, ঠিক এক্সরে হয়ে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তেই তারা উষ্মা প্রকাশ করে এবং তারা সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এবং তারই মধ্যে একজন আবার ট্রমা কেয়ার সেন্টারে তারা ভিডিও করছিল মোবাইলে, তাতেই এক স্বাস্থ্যকর্মী বাধা দেয় এবং তার জেরেই এই বচসা এবং তারপরেই তার রণক্ষেত্রে চেহারা নেয়। একেবারেই সেই অভিযোগে উঠে আসছে প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিল। একেবারেই সেই মুহূর্তে এমনকি পুলিশ কর্মী অফিসারদেরও তারা বাদ দেয়নি, তাদেরকেও বেধড়ক মারধর করা হয়। 4 জন পুলিশ কর্মী জখম হন, তাদের মধ্যে একজন অফিসারের মাথায় চোট লাগে, চোখে আঘাত লাগে, তাকে বর্ধমান অনাময় হাসপাতালে ভর্তি রাখা হয়েছে, তার সিটি স্ক্যান হয়েছে। চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদেরও মারধর করা হয়েছে ভর্তি করে, তারপরে ডাক্তার পেটানো। আক্রান্ত কি বলছেন দেখুন, আর সুপার কি বলছেন। চিকিৎসাতে এটাই বলছিল ট্রমা কেয়ারের লোকগুলো কোথায়, আর তখন আমাদের একজন কেউ ভিডিও করে, স্যারের সাথে কথা বলতে বলতে একটা ঠেলাঠেলি হয়ে যায়, দিয়ে বাইরে বেরিয়ে যায়, সময়টা কেন বেশি গেছে, এই নিয়ে একটা ব্যাপার হয়েছিল। এত উত্তপ্ত কেন হলো আমি জানি না। আমাদের যে সব ছেলেপেলেরা টুকতে গিয়েছিল, তো তারা কত বিলে যে জড়িয়ে গেল, জিনিসটা এত ভয়ঙ্কর হওয়া উচিত ছিল না। তো কি করে যে হলো, আর এইগুলো একটুও চাইনি আমি কখনোই। একজন ইনজিওর্ড পেশেন্ট এসেছিলেন, তার সাথে পেশেন্ট পার্টি যেমন এসেছিলেন। পেশেন্টকে আমাদের এমার্জেন্সি মেডিকেল অফিসার, আমাদের অর্থোপেডিক ডাক্তার, সার্জন সবাই মিলে অ্যাটেন্ড করা হয়েছিল। তারা সবাই অ্যালকোহলিক ছিল। প্রথমে গালিগালাজ শুরু করে, তারপরে ধাক্কাধাক্কি। পুলিশ পার্সোনেলরা চলে এসেছিলেন, 4-5 জন পুলিশ পার্সোনেল আহত হয়েছেন। তারা ডাক্তারদেরও ধাক্কাধাক্কি করেছে। প্রশাসন যথাবিহিত ব্যবস্থা নিয়েছে। এবার একটু অন্য খবরে যাই। পশ্চিম মেদিনীপুরের মানুষ কিন্তু স্বস্তিতে থাকতে পারছেন না, বিশেষ করে বেলপাহাড়ির মানুষ, কারণ আবার বাঘের পায়ের ছাপ দেখা গেছে। যে জিনাত তো চলে গেছে, কিন্তু জিনাত কাকে রেখে গেছে? বারবার বান্দোয়ান, বেলপাহাড়ি এই সব জায়গায় বাঘের অস্তিত্ব মিলছে। বাগডোমা গ্রামে মাইকিংও চলছে আবার। একটি বিশেষ সতর্কবার্তা, জঙ্গল লাগোয়া গ্রামগুলো সাবধানে থাকবেন। একটি বাঘের ছাপ পাওয়া গেছে জঙ্গলে, তাই আপনারা সতর্ক থাকুন এবং পাশের লোককে সতর্ক করে দিন। অযথাকে জঙ্গলে ঢুকবেন না। প্রচার ভোলা বেদারেন, ঝাড়খণ্ড বন বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার, খাঁকা জঙ্গল ভোলা বেদারেন। কথা বলবো প্রতিনিধি রাজুর সঙ্গে। রাজু, গত কয়েকদিন আগেই তো জানা যাচ্ছিল যে ঝাড়খণ্ডের দিকে চলে গেছে বাঘ, আবার ফিরে এলো। একদমই অন্ধা, কারণ গত কয়েকদিন আগেই জানা গেছিল যে বন দপ্তরের তরফ থেকে যে বাঘ ঝাড়খণ্ডের দিকে ফিরে গেছে, কিন্তু পুনরায় আজ সকালবেলায় প্রথমে বাগডুবি এবং তারপরে সেখান থেকে বাগডোবা এবং এই যে বগডোবা রয়েছে, এই দুই এলাকায় বাঘের পায়ের ছাপ মিলেছে এবং বন দপ্তরের তরফ থেকে সেই সমস্ত জায়গায় তৎপর করা হয়েছে বনকর্মীদেরকে এবং বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে এবং মাইকিং করে প্রচার চালানো হচ্ছে। মূলত যে জায়গায় বাঘ নিয়ে বারংবার প্রশ্ন উঠছে, ঝাড়খণ্ড থেকে বাঘ ঢুকে পড়ছে এবং বাঘ কেন আসছে তা নিয়ে এমন প্রশ্ন থাকছে, ঠিক তেমনই আবার এই বাঘ চলে আসায় যেমন বন দপ্তরের তরফ থেকে বিশেষ নজরদারি এবং বাড়তি প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, ঠিক তেমনই আবার গ্রাম যে জঙ্গলগুলির মধ্যে গ্রাম রয়েছে সেই সমস্ত গ্রামের মানুষ একটা আতঙ্ক তো থাকছেই তাদের মধ্যে। সেই জায়গা থেকে বন দপ্তর সেই সমস্ত গ্রামগুলোই বিশেষ নজরদারি এবং বাঘের গলায় রেডিও কলার নেই জিনাতের মতো, তার জন্য আরো হিমশিম খাচ্ছেন বন দপ্তরের কর্মীরা।